ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস এর উপর লেকচার 5। আমরা বলতে পারি এটা রাইট ফর্ম অফ ভার্বের উপর শেষ ক্লাস। ঠিক আছে, আরেকটা রিভিউ ক্লাস নেওয়া হবে 5টা লেকচারের উপর আগামী ক্লাসে। তবে আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপর শেষ ক্লাস করব, পরবর্তীতে আমরা রিভিউ ক্লাসটা করব। ওকে, দেখো বিয়ার ইনফিনিটিভ অর প্যাসিভ ইনফিনিটিভ। তো এখানে দেখো বিয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। বিয়ার ইনফিনিটিভ, বিয়ার মানে শূন্য, ঠিক আছে, বিয়ার মানে শূন্য, নাথিং, খালি। আর ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ব, তাহলে বিয়ার ইনফিনিটিভ মানে এখানে ইনফিনিটিভ হবে না। ইনফিনিটিভ হবে না মানে হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম হবে শুধু। আর আরেকটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, অর্থাৎ এখানে হচ্ছে তোমার কি হবে, ইনফিনিটিভ থাকবে এবং এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে হবে। তাহলে আমরা একটু দেখি, এখানে দুটো স্ট্রাকচার আছে। একটা হচ্ছে টু বা মডাল অক্সিলারিস এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা হচ্ছে ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা সবাই, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সব সময় টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবো। এবং মডাল অক্সিলারি যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, used to, ought to. I repeat: can, could, may, might, shall, should, will, would, must, need, dare, used to, ought to. যে মডাল অক্সিলারি গুলো অথবা তোমার এই যে টু, এদের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না। আবার দেখো 2 নম্বর উল্টো হচ্ছে বি প্লাস ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি ভার্ব আসলে, ঠিক আছে, বি ভার্বের পরে সব সময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটা হচ্ছে ইন কেস অফ প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা তুমি কিভাবে বুঝবা? তো অ্যাক্টিভ প্যাসিভ বুঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এদের মধ্যে সম্পর্কটা বুঝতে হবে। যদি দেখো যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা প্রত্যক্ষ, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে, তাহলে অ্যাক্টিভ ভয়েস। আর যদি দেখো যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কোনো সম্পর্ক নেই, সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না, সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না, এই সকল ক্ষেত্রে হবে প্যাসিভ ভয়েস। আমরা एग्जांपल গুলো দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এতে দেখো our country will be able to achieve an all out prosperity, এখানে সাবজেক্ট হচ্ছে our country আর এখানে ভার্ব হচ্ছে অ্যাচিভ। এখানে বলা হচ্ছে আমাদের দেশ সব দিক দিয়ে সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। তাহলে একটা দেশ, ধরো আমাদের দেশ হোক, অন্য একটা দেশ হোক, যে কোনো একটা দেশ সমৃদ্ধি লাভ করার ক্ষমতা আছে নাকি নাই? অবশ্যই আছে। তার মানে এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে কিনা, রেসপন্স করতে হবে। সাবজেক্ট এখানে ভার্বের কাজ করতে পারে, সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস, সেই জন্য অ্যান্সার হবে অ্যাসিভ, এবং সেই জন্য টু এর পরে আর কোনো কিছু হবে না, টু অ্যাচিভ। আবার আমরা বি নাম্বারে দেখি, ইফ এ ম্যান রিপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড, একজন মানুষ যদি তার অপরাধের জন্য অনুশোচনা করে, আফসোস করে, হি মে ফরগিভ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ফরগিভ, ফরগিভ ক্ষমা করা। তাহলে দেখো মানুষ কি মানে যে অপরাধ করেছে সে নিজেকে কি নিজে ক্ষমা করে নাকি অন্যরা ক্ষমা করে? অন্যরা ক্ষমা করে। তার মানে এখানে সাবজেক্ট ফরগিভের কাজটা করে না, ঠিক কি না? হ্যাঁ, এখানে যে হি আছে, হি এখানে ফরগিভের কাজটা করতে পারে না, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে না। এখানে ফরগিভ ভার্বের কাজটা অন্যরা করে, তাহলে এটা অবশ্যই প্যাসিভ। সেজন্য হি মে বি ফরগিভেন, হি মে বি ফরগিভেন, যেহেতু এটা তোমার কি প্যাসিভ ভয়েসে।
সাবজেক্ট যেহেতু বারবার কাজটা করতে পারতেছে না সেজন্য এটা প্যাসিভ ভয়েস। আবার সি নাম্বারে দেখো, ইন দ্য লং রান, অবশেষে হি উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেড, তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। তাইলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, টেক হচ্ছে নিয়ে যাওয়া। একজন মানুষ যখন মারা যায় তাকে শ্মশানে বা কবরস্থানে সে নিজেকে নিজে নিয়ে যায় নাকি অন্যরা নিয়ে যায়? অন্যরা নিয়ে যায়। অন্যরা নিয়ে যায়, কারণ মরা মানুষ তো আর দিতে পারবে না। তাহলে এখানে এক যে বার্বটা আছে এই বার্বের কাজটাকে সাবজেক্ট হি করতেছে নাকি অন্যরা করতেছে? অন্যরা। অন্যরা, রাইট। মানে এটা প্যাসিভ। তাহলে হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ। বুঝতে পেরেছি? শুধু হি হলে কি বি হবে, আর অন্য যদি টু হয় তাহলে হবে যে, তাহলে যেটা আছে সেটা হয়ে যাবে গা। তোমাকে মেইনলি দেখতে হবে অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস সেটা দেখতে হবে। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে হচ্ছে টু থাকলে টু এর পরে বেস ফর্ম, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে হচ্ছে এখানে বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম উইল বি টেকেন, বি টেকেন হবে। তাহলে বুঝতে পারে যে প্যাসিভ, যে সেটা অ্যাক্টিভ প্যাসিভ বুঝবে কিভাবে? সেটা হচ্ছে তোমার সাবজেক্ট যদি ভার্বের কাজ করে, এই যে তোমাকে বললাম এখানে এ নাম্বারে দেখো সাবজেক্ট আওয়ার কান্ট্রি, ভার্ব হচ্ছে অ্যাচিভ অর্জন করা। তাহলে একটা দেশ সমৃদ্ধি অর্জন করতে পারে কিনা? অ্যাচিভ করার ক্ষমতা আছে একটা দেশের। তাহলে এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে। বি এবং সি তে দেখো, বি তে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ফরগিভ। তাহলে একজন অপরাধ করলে সে নিজেকে নিজে ক্ষমা করে না, ক্ষমা অন্যরা করে। এখানে সাবজেক্ট হি ভার্বের কাজটা করতে পারতেছে না। একইভাবে সি তে দেখো হি, এখানে আছে টেক। হি মানে এখানে মৃত ব্যক্তির কথা বলা হচ্ছে। একজন মানুষ যখন মারা যায় সে কিন্তু নিজেকে নিজে কবরস্থানে নিয়ে যায় না, অন্যরা তাকে নিয়ে যায়। তাহলে এখানে টেক এর কাজটা, টেক ভার্বের কাজটা এখানে হি করতে পারে না, সাবজেক্ট করতে পারে না, তাহলে এটা প্যাসিভ। কোন বুঝেছো? হ্যাঁ স্যার। আশা করি বুঝেছো। হ্যাঁ, ওকে। এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল নাকি ফার্স্ট পার্টিসিপল, এরকম একটা কনফিউশন সব সময় তোমাদের হবে রাইট ফর্ম ভার্বগুলো করতে গেলে। এখানেও দেখো ভেরি সিম্পল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন কথা হচ্ছে তুমি কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবে, কখন ফার্স্ট পার্টিসিপল ইউজ করবে। এটা হচ্ছে অনেকটা আগের রুলের মতো। সেটা কি রকম? তোমাকে দেখতে হবে এখানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা কেমন। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা যদি প্রত্যক্ষ হয়, অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে পাস্ট পার্টিসিপল। আমি রিপিট করছি, খেয়াল করো। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে ফার্স্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে, আমরা এক্সাম্পল গুলো দেখি। The textbooks designed for the classes 11 and 12 to be revised. বলা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে বইগুলো ডিজাইন করা হয়েছে, যে বইগুলো তৈরি করা হয়েছে, এগুলো কি করতে হবে? রিভাইজ করতে হবে, পরিমার্জন করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে টেক্সট বুক, আর এখানে ভার্ব হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে নকশা করা, রচনা করা। ঠিক আছে? এখন টেক্সট বই ডিজাইন করতে পারে কিনা, রচনা করতে পারে কিনা? টেক্সট বই একটা বস্তু, টেক্সট বই হচ্ছে কি একটা জড় পদার্থ, একটা বস্তু। তাহলে একটা জড় পদার্থ বা একটা বস্তু কোনো কিছু লিখতে পারে কিনা, ডিজাইন করতে পারে কিনা? না। না, সিম্পল। হ্যাঁ, তাইলে সাবজেক্ট এখানে ভার্বের কাজ করতে পারে নাকি পারে না? পারে না। পারে না। পারে না মানে প্যাসিভ, মানে ফার্স্ট পার্টিসিপল। পারে না মানে কি? ফার্স্ট পার্টিসিপল। আবার দেখো, এনি টিম might win a score a goal in seconds.
যে কোনো টিম সেকেন্ডের মধ্যে গোল করে জিতে যেতে পারে। এখানে খেয়াল করে দেখো, সাবজেক্ট হচ্ছে এনি টিম, ভার্ব হচ্ছে স্কোর। স্কোর মানে গোল করা। তাহলে যে কোনো টিম গোল করতে পারে কিনা? পারে। পারে, গোল করার ক্ষমতা আছে। যেহেতু এটা গোল করতে পারে, তাহলে এটা অ্যাক্টিভ, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার সি নাম্বার দেখো, এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। যে কোনো দুটো টিমের মধ্যে ফুটবল খেলা হলে ফুটবল খেলাটা এক্সাইটিং হতে পারে, যে কোনো টিমের মধ্যে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এনি ফুটবল টুর্নামেন্ট, ভার্ব হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে আয়োজন করা। তাহলে ফুটবল টুর্নামেন্ট নিজে নিজে অ্যারেঞ্জ হয় নাকি অ্যারেঞ্জ করা হয়? অ্যারেঞ্জড করা হয়। অ্যারেঞ্জ করা করা হয়। হয়। তাহলে এনি ফুটবল টুর্নামেন্টের অ্যারেঞ্জ করার ক্ষমতাটা নাই, এটা অন্যরা করে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভার্ব আছে যে সাবজেক্ট নিজে করতে পারে, আবার কিছু ভার্ব আছে যে সাবজেক্ট নিজে করতে পারে না। যে সকল ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল। যে সকল ভার্বের কাজ সাবজেক্ট নিজে করতে পারে না এগুলো ফার্স্ট পার্টিসিপল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আমরা এক্সাম্পল গুলো দেখি তাইলে এবার। দ্য টেক্সট বুকস, যেহেতু এখানে টেক্সট বুক আছে, ভার্ব হচ্ছে ডিজাইন, নকশা করা বা রচনা করা। তাহলে টেক্সট বুক এর যেহেতু এটা একটা বস্তু, একটা জড় পদার্থ, তাহলে এটার কোনো কিছু ডিজাইন করার ক্ষমতা নেই। তাহলে এটা প্যাসিভ। প্যাসিভ মানে এখানে ফার্স্ট পার্টিসিপল। তাহলে দ্য টেক্সট বুকস ডিজাইন ফর দ্য ক্লাসেস 11 and 12 have to be revised. আবার বি নম্বরে দেখো, এনি টিম মাইট উইন। তাহলে এখানে যেহেতু এনি টিম সাবজেক্ট, এখানে স্কোর মানে গোল করা, যে কোনো টিম গোল করার ক্ষমতা রাখে, ভার্বের কাজটা করতে পারে, সেজন্য স্কোরিং। এনি টিম মাইট উইন স্কোরিং এ গোল উইথিন সেকেন্ড। আবার সি নাম্বার দেখো, এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ, আয়োজন করা। ফুটবল টুর্নামেন্ট নিজে নিজে অ্যারেঞ্জ হয় না, এটা অ্যারেঞ্জ করা হয়, সেজন্য ফার্স্ট পার্টিসিপল। সো এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। বুঝেছো কিনা? জি স্যার। ওকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমাদের মধ্যে কেউ যদি অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা থাকে, পজিটিভ ভার্বস খুব ভালো করে বুঝতে হবে। ম্যাক্সিমাম টাইম পজিটিভ ভার্ব থেকে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট গুলোতে প্রশ্ন করা হয় পজিটিভ ভার্বের। এখানে তিনটা রুল আছে, তিনটা রুল খেয়াল করতে হবে। আগে আমরা একটু জেনে নিই পজিটিভ ভার্ব কাকে বলে। যে সকল ভার্ব, ঠিক আছে, এখানে নিজে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাদেরকে পজিটিভ ভার্ব বলে। তোমরা কিছু ভার্ব দেখবা যে এখানে ওই ভার্বের সাথে যে সাবজেক্টটা ব্যবহৃত হয়, এখানে সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করে না, ভার্বের কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেয়। পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তোমরা যখন 9-10 এ ছিলে, তোমরা ক্রিয়ার একটা চ্যাপ্টার ছিল, ওখানে একটা এক্সাম্পল ছিল, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মনে পড়ে? হ্যাঁ জি স্যার। স্যার। যারা টেক্সট বই পড়েছো তাদের মনে পড়ার কথা। তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানে চাঁদ দেখাচ্ছেটা কে? মা। 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 কিন্তু আসলে দেখতেছেটা কে? শিশু। 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 তাহলে চাঁদ দেখার কাজটা ওই বাচ্চাটা কাকে দিয়ে করিয়ে নিচ্ছে? তার মাকে দিয়ে করিয়ে নিচ্ছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এই পজিটিভ ভার্ব হচ্ছে ওই প্রযোজক ক্রিয়া, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজটা না করে সে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিবে। এখানে পজিটিভ ভার্ব যেগুলো আছে ওগুলো একটু আমরা দেখি। হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক, এগুলো এই পাঁচটা। হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক। এখন এখানে তিনটা স্ট্রাকচার আছে, এই তিনটা স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, সাবজেক্ট প্লাস হ্যাভ অর গেট। সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা গেট থাকে এবং এর পরে যদি ইমপার্সোনাল অবজেক্ট থাকে, একটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট আর একটা হচ্ছে ইমপার্সোনাল অবজেক্ট। পার্সোনাল অবজেক্ট মানে ব্যক্তি, ইমপার্সোনাল অবজেক্ট মানে বস্তু। পার্সোনাল অবজেক্ট মানে ব্যক্তি, ইমপার্সোনাল অবজেক্ট মানে বস্তু। তাইলে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা গেট এবং এর পরে যদি ইমপার্সোনাল অবজেক্ট থাকে, তাহলে এর পরে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আই রিপিট,
যদি দেখো যে কোন সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে have অথবা get, রিপিট হচ্ছে কেন? এখানে দেখো সাবজেক্ট প্লাস have অথবা get, এরপরে যদি হ্যালো স্যার শুনতেছি। তাহলে দেখো তোমাদের ওদিকে কেউ লাউড স্পিকার দিচ্ছে নাকি? না স্যার। আচ্ছা ওকে, সাবজেক্ট প্লাস have or get প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট। স্যার আপনি লিভ নিয়ে আবার অ্যাড হন। না এখন ঠিক হয়ে গেছে। তোমাদের মধ্যে মনে হয় কেউ ওখানে লাউড স্পিকার দিছিল মনে হয় সম্ভবত। আচ্ছা যাক, তাহলে সাবজেক্ট প্লাস have or get প্লাস ইম্পার্সোনাল অবজেক্ট, এরপর হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। 2 নাম্বার রুল হচ্ছে সাবজেক্ট প্লাস have, let, make, help, get ছাড়া। তার নাম 2 নাম্বার রুলটা তো হচ্ছে get ছাড়া সবগুলো ভার্ব, have, let, make, help, এদের পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে অর্থাৎ ব্যক্তি থাকলে তাহলে এরপর হবে বেস ফর্ম অফ ভার্ব। 3 নাম্বার রুল যেটা সাবজেক্ট প্লাস get, get এর দুটো রুল আছে। তাহলে সাবজেক্ট প্লাস get, এরপর যদি পার্সোনাল অবজেক্ট থাকে এরপর হবে ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব, এটা টু প্লাস ভার্ব হবে। আমি আবার বলছি একটু খেয়াল করো। পজিটিভ ভার্ব হচ্ছে টোটাল 5টা। কয়টা? 5টা। 5টা। 5টার মধ্যে have এবং get হচ্ছে স্পেশাল। have এবং get স্পেশাল। আচ্ছা আকিমনি তুমি ভিডিও অফ করে দাও। ওকে, তাহলে যেটা বলছিলাম have এবং get এই দুটো হচ্ছে স্পেশাল। স্পেশাল এই জন্যই যে কারণ এই have এবং get এর সাথে যদি তোমার ইম্পার্সোনাল অবজেক্ট থাকে এরপর হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। have এবং get এর পরে যদি ইম্পার্সোনাল অবজেক্ট থাকে এরপর হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর get এর পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে এরপর হবে ইনফিনিটিভ ফর্ম। এই দুইটা মনে রাখলে হচ্ছে। আবার বলছি have এবং get এর পরে ইম্পার্সোনাল অবজেক্ট থাকলে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর get এর পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে হবে ইনফিনিটিভ ফর্ম, আর বাকি সবার ক্ষেত্রে হবে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, বাকি সবার ক্ষেত্রে কি হবে? ভার্বের বেস ফর্ম। তবে হেল্প এর আরেকটা রুল আছে, সেটা হচ্ছে হেল্প এর পরে তুমি চাইলে ভার্বের বেস ফর্ম বসাতে পারো, ইনফিনিটিভ ফর্মও বসাতে পারো, মানে একটা ব্রিটিশ একটা আমেরিকান। আই রিপিট, হেল্প এর পরে তুমি চাইলে ভার্বের বেস ফর্মও বসাতে পারো, ইনফিনিটিভ ফর্মও বসাতে পারো। তাহলে 30 সেকেন্ড সময় দিলাম, স্ট্রাকচার তিনটা দেখে নাও। ওকে, আমরা একটা এক্সারসাইজ গুলো দেখি। তাহলে এখানে পজিটিভ ভার্বের উপর কিছু एग्जांपल দিয়েছি যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। The speaker failed to make the audience listen to him patiently. তাহলে এখানে দেখো make, টা হচ্ছে পজিটিভ ভার্ব। টা কি? পজিটিভ ভার্ব। make এর পরে আছে the audience।
একটা জিনিস সহজ করে বলি, let, help, make, let, help, make, আরেকটা হচ্ছে কি হ্যাভ। এই চারটার পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে, এই চারটার পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। এখানে দা অডিয়েন্স, এগুলো ব্যক্তি নাকি বস্তু? অডিয়েন্স মানে দর্শক, তাহলে দর্শকরা ব্যক্তি না বস্তু? ব্যক্তি। ব্যক্তি। তাহলে এরপর হবে ভার্বের বেস ফর্ম লিসেন। আবার দেখো দা ম্যান গট দা লেটার, গট মানে গেট, গেট থেকে গট ফার্স্ট টেন্সে। তাহলে গট এর পর এখানে যে দা লেটার আছে, লেটারটা হচ্ছে ইমপার্সোনাল অবজেক্ট। গট এর পরে যে লেটার আছে দা লেটার, এটা হচ্ছে কি ইমপার্সোনাল অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক। তাহলে গেট বা গট এর পরে যদি বস্তুবাচক থাকে তাহলে ওখানে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। রাইটটা হবে রিটেন। দেখো আই হ্যাড দ্য ওয়ার্ক টু, হ্যাডটা হচ্ছে হ্যাভ এর ফার্স্ট ফর্ম। গেট এবং হ্যাভ এর পরে যদি ইমপার্সোনাল অবজেক্ট থাকে, গেট এবং হ্যাভ এর পরে যদি ইমপার্সোনাল অবজেক্ট থাকে তাহলে এরপর হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডুটা হয়ে গেছে ডান। আবার দেখো ডি নাম্বারে আই হ্যাভ হ্যাড হিম, এখানে হ্যাভ আছে, আই হ্যাভ হ্যাড হিম, তাহলে এখানে হ্যাভ বা হ্যাড যে কোনো একটাকে আমরা নিতে পারি। আর হিমটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, তাহলে হ্যাভ বা হ্যাড এর পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে এরপরে হবে কি ভার্বের বেস ফর্ম। তো আই হ্যাভ হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তাকে দিয়ে আমি কাজটা করিয়েছিলাম। আবার ই নাম্বারে দেখো দা টিচার গট দ্য স্টুডেন্টস, তাহলে এখানে গট আছে দ্য স্টুডেন্টস পার্সোনাল অবজেক্ট, তাহলে হবে ইনফিনিটিভ। সো দ্য টিচার গট দ্য স্টুডেন্টস টু রাইট অ্যান এসে। আবার দেখো মাই মাদার লেট মি, লেট এর পরে যাই থাকবে থাকুক। একটা জিনিস আরেকটু সহজ করি, তোমার মেক, লেট, হেল্প, মেক, লেট, হেল্প এই তিনটার সাথে যাই থাকবে থাকুক তুমি ভার্বের বেস ফর্ম বসাবা। পার্সোনাল ইমপার্সোনাল চিন্তা করার দরকার নেই। মেক, হেল্প, লেট এই তিনটার সাথে তোমার কি পার্সোনাল ইমপার্সোনাল ডাজন্ট ম্যাটার, ভার্বের বেস ফর্ম হচ্ছে অ্যানসার। শুধুমাত্র গেট এবং হ্যাভ এর ক্ষেত্রে যদি দেখো যে গেট এবং হ্যাভ এর পরে ইমপার্সোনাল অবজেক্ট আছে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর যদি দেখো যে গেট এর পরে বা পার্সোনাল অবজেক্ট আছে, গেট এর পরে পার্সোনাল অবজেক্ট আছে তাহলে হবে ইনফিনিটিভ ফর্ম। বুঝেছো কিনা? জি স্যার। অসুবিধা নাই, তোমরা বাসায় আরেকটু দেখবে তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এরপরে দেখি আমরা, এরপরে দেখো নন কন্টিনিউয়াস ভার্ব। কিছু কিছু ভার্ব আছে যাদের কখনো আইএনজি হয় না, কিছু ভার্ব আছে যেগুলো কখনো কি আইএনজি ফর্ম ইউজ হয় না। There are some verbs which are not used in continuous tense, এদেরকে আমরা চাইলেও কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না। Some common non-continuous verbs be, have, like, love, hate, know, believe, understand, belong, see, hear, want, wish। এই যেখানে যে ভার্ব গুলোর কথা আমরা বলছি এগুলোকে কখনো আমরা আইএনজি ফর্ম ইউজ করতে পারবো না। মনে করো আমি তোমাকে পছন্দ করি, আমি বলতে পারবো না আই এম লাইক ইউ, বলতে হবে আই লাইক ইউ। আমি বলতে পারবো না আই এম লাইকিং ইউ। আমি তোমাকে অপছন্দ করি, আই এম হেটিং ইউ বলতে পারবো না, বলতে হবে আই হেট ইউ। আমি তোমাকে বিশ্বাস করছি, আই এম বিলিভিং ইউ বলা যাবে না, বলতে হবে আই বিলিভ ইউ। এভাবে আবার কিছু ভার্ব আছে লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বস হচ্ছে তোমার সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ এখানে যে অবজেক্টটা ব্যবহৃত হবে সেই অবজেক্টটা সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দিবে। এরকম যে লিঙ্কিং ভার্ব যেগুলো আছে যেগুলো হচ্ছে সিন, লুক, টেস্ট, অ্যাপিয়ার, ফিল, স্মেল। আচ্ছা, এই সকল ভার্ব যেগুলো আছে এগুলো কখনো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না, এগুলো সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়। এরপরে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ রুল। কিছু কিছু ওয়ার্ড আছে
যেগুলো দুটো সাবজেক্টকে একসাথে যুক্ত করে। একটু খেয়াল করো, কিছু ফ্রেজ আছে যেগুলো দুটো সাবজেক্টকে বা দুটো নাউন বা প্রোনাউনকে একসাথে যুক্ত করে। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় যে তুমি কি প্রথমটা ধরে ভার্ব নির্ধারণ করবে নাকি দ্বিতীয়টা ধরে ভার্ব নির্ধারণ করবে। এখানে নিয়ম হচ্ছে আমরা সব সময় যদি দেখি যে as well as, with, along with, together with, accompanied by, followed by, in addition to, among with, accompanied by, accompanied with, including to, এতটুকু পর্যন্ত জানলে হবে, ইনক্লুডিং টু পর্যন্ত। the verb is used on the basis of the first subject, অর্থাৎ এখানে যে ফ্রেজ গুলোর কথা বলা হচ্ছে এগুলো দিয়ে যদি দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথমে যে সাবজেক্টটা ব্যবহৃত হবে সেটা দিয়ে ভার্ব নির্ধারণ হবে। অর্থাৎ প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। যেমন আমরা এক্সাম্পল গুলো দেখি, the chairperson along with the members, তাইলে এখানে along with আছে, along with এর আগেরটাই হবে সাবজেক্ট, the chairperson সিঙ্গুলার, সেজন্য এখানে is বা was, স্যার হবে is বা was। বি নম্বরে দেখো অমিত as well as his brother, তাহলে as well as আছে, as well as এর আগে অমিত আছে সিঙ্গুলার, সেজন্য এখানে is বা was। আবার দেখো I not নীলু, এখানে দেখো and not আছে, and not থাকলে and not এর আগেরটাই অনুযায়ী সাবজেক্ট হবে, এখানে and not এর আগে আছে I, তাহলে এখানে এরপরে কি হবে, I এর সাথে কি হয়, have হয় না has হয়, have। হ্যাঁ এখানে তোমাদের যেটা করতে হবে, এই যেখানে যে ওয়ার্ড গুলো আছে as well as, with, along with, together with, accompanied by, followed by, in addition to, among with, accompanied with, including to, and not, ঠিক আছে, বা and no যেটা বলি না কেন, এগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে আগেরটা অনুযায়ী তোমার ভার্ব হবে। আগেরটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আগেরটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। বুঝা গেছে কথা? হ্যাঁ স্যার এরপরে দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ মানে অকর্মক, ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া আমরা পড়েছিলাম। সকর্মক মানে যেখানে অবজেক্ট আছে, অকর্মক মানে যেখানে অবজেক্ট নাই। তো ইংলিশেও আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্বের বাংলা কি, অকর্মক ক্রিয়া। হ্যাঁ, কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না, যেমন ডাই, অকার, বিলং, ইস্যু, কন্টিনিউ, প্রপোজ, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ওয়ান্ডার, ডিসপায়ার, কনসিস্ট, এনশিউ, এটসেট্রা। এই যে ভার্ব গুলো আছে এগুলো সবগুলো ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া, এবং এগুলো কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। যেমন his father died last year, আমরা বলতে পারবো না his father was died, বলতে পারবো না, বলতে হবে his father died last year। আবার দেখো the fog dispersed, dispersed মানে দূর হয়ে যাওয়া, মানে চলে যাওয়া, আমরা বলতে পারবো না the fog was dispersed, আমরা বলতে হবে the fog dispersed। আবার দেখো the book belong to me, আমি বলতে পারবো না the book is belong to me, is belong বলা যাবে না, only belongs। একইভাবে a quarrel ensued at this, a quarrel is ensued বলা যাবে না, অথবা was ensued বলা যাবে না, ঠিক আছে, is was কিছু বলা যাবে না, শুধু ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে বা পাস্ট ফর্ম হবে। এরপরে দেখো our family consists of 5 members, আজকে ডিস্টার্ব করতেছে কেন বুঝলাম না। তাহলে এখানে দেখো our family was consisted হবে না, only consist হবে। আচ্ছা তোমরা স্লাইডটা একটু দেখে নাও।
আমাদের এখানে ভার্ব গুলো মনে রাখতে হবে কোনগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং এটাও মনে রাখতে হবে যে ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো কখনো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। আচ্ছা, তোমরা স্লাইডটা একটু দেখে নাও। আচ্ছা, আমরা এরপরে দেখি, মনে হয় আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ না? স্যার শোনা যাচ্ছে না এখন। আচ্ছা, এখানে দেখো, when the second part of a complex sentence becomes the object of the verb of the first part, then the second verb will be corresponding past. এখানে দেখো যেটা বলা হচ্ছে, when the second part of a complex sentence, একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজের কথা বলা হচ্ছে। সাবঅর্ডিনেট ক্লজটা যখন তোমার কি ভার্বের অবজেক্ট হবে, তখন ওই ভার্ব অনুযায়ী কমপ্লেক্স সেন্টেন্সের ভার্বটা হবে। যেমন he said that he come the next day, এখানে দ্যাট থেকে শুরু করে, খেয়াল করো, দ্যাট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হি সেডটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হি সেডটা কি প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে দা নেক্সট ডে পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দ্যাট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে তোমার অবজেক্ট, এই সেড এর অবজেক্ট। তাহলে এখানে সেডটা কোন টেন্সে বসছে? ফার্স্ট টেন্সে। সেডটা যেহেতু ফার্স্ট টেন্সে বসছে, তাহলে এখানে কাম যে ভার্বটা আছে সেটাও আমরা ফার্স্ট টেন্সে বসাবো। এখন কথা হচ্ছে এখানে আবার দা নেক্সট ডে আছে, নেক্সট ডে থাকলে আমরা কোন টেন্স বসাই? ফিউচার টেন্স। নেক্সট ডে থাকলে কোন টেন্স বসাই? ফিউচার টেন্স। ফিউচার টেন্স হলে সেটা উইল কাম হওয়ার কথা, কিন্তু এখানে সেট থাকার কারণে উল্টা কি হয়ে যাবে? উড হয়ে যাবে, উড কাম। উইল কাম না হয়ে উড কাম হবে, কারণ এখানে সেড আছে। তোমরা বুঝতেছো কিনা? জি স্যার। একই ভাবে দেখো, he told that you saved him, তাহলে এখানে দেখো he told that থেকে শুরু করে পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে টোলটা কোন টেন্সে আছে? টোলটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। এটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে, এখানে সেভ এরও ফার্স্ট ফর্ম বসাতে হবে। তো এখানে বলতে চাচ্ছিল যেরকম, মানে ইউ ক্যান সেভ মি, ইউ ক্যান সেভ মি। তো ক্যানটা কি হয়ে গেছে? এখানে টোল্ড থাকার কারণে কুড হয়ে গেছে। হি টোল্ড দ্যাট ইউ কুড সেভ হিম। এগুলো সবচেয়ে ভালো করে বুঝবা যখন তোমরা ন্যারেশন করবা, কারণ ন্যারেশনে হচ্ছে তোমার কি ওই যে করেসপন্ডিং টেন্স গুলো চেঞ্জ হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, এভাবে করে টেন্স গুলো চেঞ্জ হয়ে যায়। আবার দেখো, দা টিচার ওয়ার্ন দ্যাট নো স্টুডেন্ট, এখানে আছে গো। তাহলে এখানে ওয়ানটা ফার্স্ট টেন্সে আছে, আর দ্যাট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে তোমার এখানে অবজেক্ট। তাহলে ওয়ানটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে, টিচার এখানে বলছে শিক্ষার্থীদেরকে তোমরা কেউ বাইরে যেতে পারবে না, ঠিক আছে? নো স্টুডেন্ট ক্যান গো। টিচার বলতেছে কি নো স্টুডেন্ট ক্যান গো, এন্ড গো এখানে কি হয়ে গেছে? কুড গো। আবার দেখো, Thoras stated that he liked to be treated as a king. তাকে জিজ্ঞেস করা হয়েছিল যখন আলেকজান্ডার ফোরাসকে দুজনে রাজা,
পোরাসকে যখন গ্রেপ্তার করা হয়, বন্দী করা হয়, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি আমার কাছ থেকে কি রকম ট্রিট আশা করো, ঠিক আছে? সে বলছিল যে কি আই লাইক টু বি ট্রিটেড অ্যাজ এ কিং। কি বলছিল? আই উইল লাইক টু বি ট্রিটেড। আই উইল লাইক এখানে কি হয়ে গেছে? উড লাইক। কেন উড লাইক হয়েছে? এখানে স্টেটেড, এটা ফার্স্ট টেন্সে আছে সেজন্য। তো এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট দিয়ে যখন তোমার কি দুটো ক্লজ যুক্ত হবে, আগেরটা যদি ফার্স্ট টেন্সে হয় অবশ্যই এর পরটা ফার্স্ট টেন্সে হবে, এবং এক্ষেত্রে তোমার কি টেন্সের সিকোয়েন্সটাও বুঝতে হবে। তোমরা ধরতে পেরেছো কিনা? স্যার আরেকবার বোঝান। আচ্ছা, এখানে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম হচ্ছে তোমার যখন কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ যুক্ত হয়, তো প্রথম অংশ যেটা প্রিন্সিপাল ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজে ভার্বটা যদি ফার্স্ট টেন্সে হয়, পরের অংশটা তো কি হবে? তোমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ওই কথা হচ্ছে এখানে যদি টেন্সের অন্য কোনো রুল থাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। যেমন এতে দেখো বলছে হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। নেক্সট ডে মানে কোন টেন্স হয়? ফিউচার টেন্স। নেক্সট ডে মানে কি? ফিউচার টেন্স। ফিউচার হ্যাঁ, ফিউচার টেন্সে আমরা কি ব্যবহার করি? উইল কাম। এইটার নিয়ম অনুযায়ী আমরা কি ব্যবহার করতাম? উইল কাম। তো কিন্তু এখানে আমরা উইল কাম বসাতে পারবো না, কারণ এখানে সেড আছে। তো সেড থাকার কারণে উইল কামটা হয়ে যাবে কি? উড কাম। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, একইভাবে এখানে প্রত্যেকটা ব্যবহৃত হবে। আমাদের হাতে জি, সময় স্যার। আছে আর 2 মিনিট, আমরা শেষ করতে পারবো। এটা লাস্ট রুল। গেট, হ্যাভ এবং রিমেইন। তো গেটেরটা তো আমরা আগে আলোচনা করেছি পজিটিভ ভার্বের সাথে, এটা এখানে না করলেও হবে। আর হ্যাভ এবং রিমেইনের পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। খেয়াল করো, হ্যাভ এবং রিমেইনের পরে সবসময় কি হবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা एग्जांपल গুলো দেখি। দা ওয়ার হ্যাড, তাহলে হ্যাভ এর ফার্স্ট ফর্ম হ্যাড বসিয়েছে, তাহলে হ্যাড যেহেতু আছে এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। দা ওয়ার হ্যাড ব্রট গ্রেট মিজারি টু দ্য হোল ওয়ার্ল্ড। এরপরে দেখো দে হ্যাভ এখানে আছে কাম আউট অফ কিচেন। হ্যাভ আছে, হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কাম কেম কাম, তাহলে দে হ্যাভ কাম আউট অফ কিচেন। সি নাম্বারে কম্পিউটার হ্যাজ, ব্রিং হ্যাজ আছে সেজন্য ব্রট। তো ভেরি সিম্পল, হ্যাভ এবং রিমেইন এর পরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝেছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ওকে, এখন বন্ধ হয়ে যাবে। তোমরা একটা কাজ করবা, নেক্সট ক্লাসে পুরো রাইট ফর্ম অফ ভার্বের রুল সবগুলো বাসায় স্টাডি করবা। নেক্সট দিন পুরো রিভিউ ক্লাস হবে, মানে এই 5টা ক্লাসের উপর একটা ক্লাস হবে, যার যেখানে সমস্যা বুঝাই দিব। ঠিক আছে? কার কোথায় কি সমস্যা বের করে রাখবা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে আর ভালো করে স্টাডি করবে। ওকে, স্যার।